দেখো গত রেটে আমরা অ্যাসিড, ক্ষার এবং লবণ এই অধ্যায়ে যে ক্ষারকের পাঠ থেকে ক্ষারক কাকে বলে, ক্ষার কাকে বলে এবং বিভিন্ন জৈব ক্ষারক, অজৈব ক্ষারক এগুলির বিভিন্ন উদাহরণগুলি আমরা পড়েছি। তো আজকের ক্লাসে আমরা শিখব যে ক্ষারকের বিভিন্ন বৈশিষ্ট্য বা ধর্মগুলি কী। ক্ষারকের বিভিন্ন বৈশিষ্ট্য বা ধর্মগুলি কী। ফার্স্ট অফ অল, ক্ষারক কী হয়? ক্ষারক স্বাদে কষা হয়, অর্থাৎ ক্ষারককে যদি আমরা টেস্ট করি দেখা যায় যে তার স্বাদটা হয় কষা। 2 নম্বর, ক্ষারক জলে দ্রবীভূত হতে পারে আবার নাও হতে পারে। মনে রাখবে যে কোনো ক্ষারক হলে সেগুলি জলে দ্রবীভূত হতেও পারে আবার নাও হতে পারে। আর যেসব ক্ষারকগুলি জলে দ্রবীভূত হয়ে যায় তাদেরকে বলা হয় ক্ষার। যেসব ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদের বলা হয় ক্ষার। নেক্সট নাম্বার 3 বলবো যে ক্ষারকের জলীয় দ্রবণ পিচ্ছিল হয়, অর্থাৎ যে ক্ষারককে যদি আমরা জলের সাথে মিশাই তাহলে যে জলীয় দ্রবণটা তৈরি হয় সেটা পিচ্ছিল হয়। ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। তো তোমাদের আসতে পারে যে ক্ষারক এবং অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? তোমরা লিখবে যে ক্ষারক এবং অ্যাসিডের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়। যদি তোমাদেরকে বলে যে একটি এক্সাম্পলের সাহায্যে দেখাও যে ক্ষারক এবং অ্যাসিডের বিক্রিয়ায় যে লবণ এবং জল উৎপন্ন হয়। ক্ষারক তুমি যে কোনোটা ক্ষারক নিয়ে নাও, সাপোজ আমি নিয়ে নিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারক নিয়ে নিলাম, তার সাথে আমি যে কোনো একটা অ্যাসিডের বিক্রিয়া করি। দেখো HCl নিয়ে নেই, HCl, তো পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুটো বিক্রিয়ায় উৎপন্ন হবে KCl মানে পটাশিয়াম ক্লোরাইড প্লাস H2O মানে জল উৎপন্ন হবে। আবার তোমরা বলতে পারো যে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় KCl প্লাস H2O উৎপন্ন কী হবে? এটা মনে রাখবে যে প্রথম যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রথম যে পটাশিয়াম আছে, পটাশিয়াম হয় প্লাস, অর্থাৎ পটাশিয়াম জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে প্লাস আয়ন উৎপন্ন করে এবং এখানে OH থেকে হলো হাইড্রোক্সাইড, OH মানে হলো হাইড্রোক্সাইড। সেমভাবে এখানে HCl জলীয় দ্রবণ ভেঙে গিয়ে H প্লাস এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন করে। তো এখানে প্লাস পটাশিয়াম আয়নটা এখানে মাইনাসের যে ক্লোরিন আয়নটা আছে ওইটাকে আকর্ষণ করে, অর্থাৎ KCl উৎপন্ন হয়েছে। আর বাকি রইল কি এখানে H প্লাস এবং OH মাইনাস। এখানে একটা H, এখানে একটা H মিলে H2 সাথে O হয়ে যায়। ঠিক আছে, নেক্সট ক্ষারকের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে, অর্থাৎ কোনো ক্ষারকের জলীয় দ্রবণ নিয়ে যদি আমরা এটার মধ্যে লিটমাস পেপারকে ডুবিয়ে দিই তাহলে লাল রঙের যে লিটমাসটা আছে এটা নীল কালার হয়ে যায়। আর লিটমাস বলতে কি বোঝানো হয়? লিটমাস বলতে বোঝানো হয় একটা নির্দেশক। আর নির্দেশক কি যদি আসে যে নির্দেশক, তো নির্দেশক বলতে বোঝানো হয় যে সমস্ত পদার্থগুলি অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে ভিন্ন ভিন্ন বর্ণ উৎপন্ন করে, অর্থাৎ যে সমস্ত পদার্থগুলি অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করবে এবং অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার যে প্রশমন ক্ষণ, অর্থাৎ কখন অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে প্রশমিত হয়ে যাবে ওই জিনিসটাকে বুঝিয়ে দেয় এই নির্দেশক। তো আমরা ডেফিনিশন হিসাবে বলতে পারি যে সমস্ত পদার্থ অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে এবং অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার প্রশমন অবস্থায় তার সমাপ্তিক্ষণকে বুঝিয়ে দেয় তাদেরকেই বলা হয় নির্দেশক। তো এর মধ্যে লিটমাস হলো একটা নির্দেশক। নেক্সট, এইগুলি হলো সবগুলি ক্ষারকের উদাহরণ। তারপর তোমাদের পড়তে হবে যে সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় গেল ব্যাখ্যা। অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে সব ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার হয় না কেন? এটার মানে হলো দেখো, যে সমস্ত ধাতব হাইড্রোক্সাইড বা অক্সাইডগুলি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাদেরকে বলা হয় ক্ষারক। এবার কথা হলো ক্ষারক জলের সাথে দ্রবীভূত হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু যে সমস্ত ক্ষারকগুলি জলে দ্রবীভূত হয়ে যায়
তাদেরকে বলা হয় ক্ষার। যেমন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এইগুলির মধ্যে দেখা যায় যে শুধুমাত্র ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুটো জলীয় দ্রবণে দ্রবীভূত হতে পারে, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে দ্রবীভূত হয় না। তাই এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড হলো ক্ষার, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হলো ক্ষার। অর্থাৎ আমরা বলতে পারি যে সব ক্ষার মানে ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তোমরা আবারও কিভাবে বলবে বলছি যে যে সমস্ত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইডগুলি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাদেরকে বলা হয় ক্ষারক। ক্ষারক জলীয় দ্রবণে দ্রবীভূত হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু যে সমস্ত ক্ষারকগুলি জলীয় দ্রবণে দ্রবীভূত হতে পারে তাদেরকে বলা হয় ক্ষার। যেমন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এগুলির মধ্যে শুধুমাত্র ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে দ্রবীভূত হতে পারে। তাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড হলো ক্ষার, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার নয়। অর্থাৎ আমরা বলতে পারি ক্ষার মানেই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক মানেই ক্ষার নয়। নেক্সট, ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য। ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য কি? ফার্স্ট লিখবে যে সকল ক্ষারই ক্ষারক, আর ক্ষারকের মধ্যে লিখবে সকল ক্ষারক ক্ষার নয়। হয়ে গেল। নেক্সট নাম্বার 2, ক্ষারে লিখবে ক্ষার প্রোটন গ্রাহক। ক্ষার মানে প্রোটন গ্রাহক, প্রোটন মিন্স H+ আয়ন। ক্ষার প্রোটন গ্রাহক, কিন্তু ক্ষারক প্রোটন গ্রাহক নয়। নাম্বার 3, ক্ষার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করতে পারে। ক্ষার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করতে পারে, কিন্তু ক্ষারক জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন নাও করতে পারে। তারপর এক্সাম্পল দিতে পারো যে ক্ষারের উদাহরণ হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবং ক্ষারকের জাত লিখতে পারো যে ক্ষারকের উদাহরণ হলো ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। হয়ে গেল। নেক্সট, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষার কেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষার কেন? এই ধরনের যে কোনো কোশ্চেন আসুক, যে প্রথমেরটা একটা বললো যে সে তীব্র ক্ষার, আর দ্বিতীয়টা বললো যে সে মৃদু ক্ষার কেন। এখানে যাই আসুক না কেন তোমরা একদম সহজে লিখে দেবে যে প্রথম লিখবে এখানে যা থাকবে, যাকে বলে যে তীব্র ক্ষার, এখানে কি আছে NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। বলবে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে অধিক পরিমাণে OH- আয়ন উৎপন্ন করতে পারে। তাই সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষার। বুঝলে? আবার বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অধিক পরিমাণে OH- আয়ন উৎপন্ন করতে পারে। তাই সোডিয়াম হাইড্রোক্সাইড হলো তীব্র ক্ষার, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে অল্প পরিমাণে OH- আয়ন উৎপন্ন করে। তাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে মৃদু ক্ষার বলা হয়। তো এখানে যে কোশ্চেনটাই আসুক না কেন মৃদু ক্ষার এবং তীব্র ক্ষার সম্পর্কে, তোমরা যাকে তীব্র ক্ষার বলা থাকবে লিখবে ওইটা জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হয় এবং অধিক পরিমাণে OH- আয়ন উৎপন্ন করে।
আর যাকে বলা থাকবে মৃদু ক্ষার তাকে লিখবে যে ওইটা জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয় এবং কম পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন করে, তাই সে হলো মৃদু ক্ষার। ঠিক আছে, নেক্সট ক্ষারকের কয়েকটি ব্যবহার নিয়ে এখন আমাদের পড়তে হবে যে ক্ষারকের কয়েকটি ব্যবহার। তো ক্ষারকের মধ্যে তার অনেকগুলি ব্যবহার আছে, তার মধ্যে আমরা কয়েকটা ব্যবহার করছি। ক্ষারকের প্রথম ব্যবহার বলবো যে সোডিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষারকটি সাবান, কাগজ বা বিভিন্ন রেশম শিল্পে এগুলি ব্যবহার করা হয়। পটাশিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষারক দিয়ে সাবান এবং ব্যাটারি প্রস্তুত করা হয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষারক অ্যান্টাসিড রূপে ব্যবহৃত হয়। অ্যান্টাসিড মানে কি দেখো তো, অ্যান্টাসিড হলো যদি কোনো কারণে আমাদের স্টোমাকের মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যায়, পাকস্থলীতে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তো ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ যদি বেশি পরিমাণে হয় তখন আমাদের অ্যাসিডিটি হয়ে যায়। আর ওই অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য যে ওষুধটা আমরা খেয়ে থাকি তাকে বলা হয় অ্যান্টাসিড। ওই অ্যান্টাসিড তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষারকটা ইউজ করা হয়। তারপর পড়বে ক্ষারকের অম্লগ্রাহিতা কি। ক্ষারকের অম্লগ্রাহিতা বলতে বুঝবো যে কোনো ক্ষারকের একটি অণু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যত সংখ্যক OH মাইনাস আয়ন উৎপন্ন করতে পারে ওই সংখ্যাটাকেই বলা হয় ওই ক্ষারকের অম্লগ্রাহিতা। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডকে যখন জলীয় দ্রবণে দ্রবীভূত করানো হয় তখন Na+OH মাইনাস আয়ন উৎপন্ন হয়, অর্থাৎ NaOH ভেঙে গিয়ে Na+ এবং OH মাইনাস আয়ন উৎপন্ন হয়। দেখা যায় যেহেতু এখানে OH মাইনাস আয়ন একটা উৎপন্ন হয়েছে, তাই আমরা বলবো সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লগ্রাহিতা হলো 1। তারপর দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি জলীয় দ্রবণে বিয়োজিত করানো হয় তাহলে ক্যালসিয়াম আয়ন প্লাস OH দুইটা আছে, তাহলে দুইটা OH মাইনাস আয়ন উৎপন্ন হয়। তো এই ক্ষেত্রে যেহেতু দুটো OH মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে তাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লগ্রাহিতা হবে 2। তারপর দেখো অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলতে কি বুঝো। যদি বলে যে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলতে কি বুঝো, তো ক্ষারের অম্লগ্রাহিতা আমরা কি বলেছিলাম যে যত সংখ্যক OH মাইনাস আয়ন উৎপন্ন করতে পারে। আর অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলতে বোঝানো হয় কোনো অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যত সংখ্যক H+ আয়ন উৎপন্ন করতে পারে সেই সংখ্যাটাকেই ওই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলা হয়। তো দেখো বিভিন্ন অ্যাসিডের নাম এবং তার আয়নীয় ভবন এবং তার ক্ষারগ্রাহিতা আমরা কীভাবে বের করব। এখানে পরীক্ষায় আসে সিঙ্গেল এইভাবে আসবে যে HCl এর ক্ষারগ্রাহিতা কত। HCl একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত তোমাকে লিখতে হবে। তো তুমি কিভাবে বুঝবে যে HCl এর ক্ষারগ্রাহিতা কত হয়। তো HCl তো দেখো HCl কে যখন জলীয় দ্রবণে বিয়োজিত করানো হয় তখন এখানে H+ এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়। দেখো এখানে কয়টা H+ আয়ন উৎপন্ন হয়েছে, একটা, তো তার ক্ষারগ্রাহিতা হবে 1। তো সে কেমন, সে হলো এক ক্ষারীয় অ্যাসিড। নেক্সট H2SO4। তো H2SO4 মধ্যে কি হয়, এখানে এটাকে জলীয় দ্রবণে বিয়োজিত করলে 2H+ প্লাস SO4 মাইনাস। তো এই ক্ষেত্রে দেখো তো H কয়টা উৎপন্ন হয়েছে, দুটো, দুটো H+ আয়ন উৎপন্ন হয়েছে, তার মানে তার ক্ষারগ্রাহিতা হবে 2 আর সে হবে দ্বিক্ষারীয় অ্যাসিড। ভালো করে বুঝো কিন্তু, কারণ এই যে একটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা হলো 2। তারপর HNO3। তো
এইচ অণু থেকে যদি জলীয় দ্রবণে বিয়োজিত করানো হয় তাহলে H প্লাস এবং NO3 মাইনাস আয়ন উৎপন্ন হয়। তো এখানে যেহেতু একটা H প্লাস আয়ন উৎপন্ন হয়েছে তার ক্ষারগ্রাহিত হবে 1। নেক্সট CH3 COOH, CH3 COOH কে যখন জলীয় দ্রবণে বিয়োজিত করানো হয় তাহলে কি হয়, এই যে লাস্টের যে Hটা আছে এই Hটা আলাদা হয়ে যায়, H প্লাস আর বাকি এই জায়গাটাও চলে আসে CH3 COO মাইনাস। ভালো করে লক্ষ্য করো, CH3 COOH কে জলীয় দ্রবণে বিয়োজিত করলে H প্লাস এবং CH3 COO মাইনাস আয়ন উৎপন্ন হয়। তো এক্ষেত্রে যেহেতু একটা H প্লাস আয়ন উৎপন্ন হয়েছে তার ক্ষারগ্রাহিত হবে 1। তারপর দেখো HCOOH, HCOOH কে যদি জলীয় দ্রবণে বিয়োজিত করানো হয় সেভাবে এই লাস্টে যে Hটা আছে এটা আলাদা হয়ে যাবে, H প্লাস আর HCOO মাইনাস আয়ন উৎপন্ন হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে একটা H প্লাস তার ক্ষারগ্রাহিত হবে 1। H3PO4 এটাকে যদি জলীয় দ্রবণে বিয়োজিত করানো হয়, যেহেতু H তিনটা আছে এখানে 3H প্লাস আর এখানে PO4 মাইনাস আয়ন উৎপন্ন হয়। তো দেখো এখানে আমি একটা ম্যাসিনো দিয়েছি, এখানে আমি দুটো দিয়েছি, এখানে একটা দিয়েছি, এখানে একটা, এখানে একটা, এখানে তিনটা। তাহলে আমি এগুলি কেন দিলাম, এটা হবে যে এখানে কয়টা H প্লাস আয়ন উৎপন্ন হয়েছে, দুটো, তার জন্য দুটো মাইনাস দিয়েছি। এখানে একটা H প্লাস তাই একটা দিয়েছি, এখানে তিনটা H প্লাস তাই তিনটা মাইনাস দিয়েছি, ঠিক আছে। আর এখানে তিনটা H প্লাস এবং তিনটা মাইনাস কেন দিলাম এর জন্য তোমাদেরকে আমাদের আর একটা নেক্সট ক্লাসের মধ্যে বুঝিয়ে দেবো। এগুলি আয়ন উৎপন্ন হয়েছে এবং আয়নগুলি কেন উৎপন্ন হয়েছে এগুলি তোমাদেরকে আমি অন্য একটা ক্লাসে বুঝিয়ে দেবো। জাস্ট এটুকু মনে রাখো যে যতটা H প্লাস আয়ন উৎপন্ন হয় ততটা মাইনাসের আয়ন উৎপন্ন হয়। তো এখানে যেহেতু H3PO4 বিয়োজিত হয়ে তিনটা H প্লাস আয়ন উৎপন্ন হয়েছে তো তার ক্ষারগ্রাহিত হবে 3। তাহলে আমরা কি বুঝলাম যে HCl এর ক্ষারগ্রাহিত হলো 1, H2SO4 এর ক্ষারগ্রাহিত 2, HNO3 এর ক্ষারগ্রাহিত হলো 1, CH3COOH এর ক্ষারগ্রাহিত 1, HCOOH এর ক্ষারগ্রাহিত 1 এবং H3PO4 এর ক্ষারগ্রাহিত হলো 3। তো তোমাদেরকে যদি বলে যে একটি এক ক্ষারীয় অ্যাসিডের নাম লিখো, এক ক্ষারীয় কি আছে দেখো তো, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তোমরা HCl লিখতে পারো, HNO3 লিখতে পারো, তারপর CH3COOH লিখতে পারো। অর্থাৎ একটি এক ক্ষারীয় অ্যাসিডের উদাহরণ হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট যদি বলা হয় একটি দ্বিক্ষারীয় অ্যাসিডের নাম লিখো, তো দ্বিক্ষারীয় কার ছিল, H2SO4 সালফিউরিক অ্যাসিড, বলবে একটি দ্বিক্ষারীয় অ্যাসিডের হলো H2SO4। নেক্সট যদি বলে একটি ত্রিক্ষারীয় অ্যাসিডের নাম লিখো, H3PO4, কি বললাম এটা, H3PO4। দেখো ক্ষারের অম্লগ্রাহিতা, তো ক্ষারের অম্লগ্রাহিতা বলতে আমরা কি বলেছিলাম যে কোনো একটা ক্ষার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যত সংখ্যক OH মাইনাস আয়ন উৎপন্ন করতে পারে সেই নাম্বারটাকে বলা হয় তার অম্লগ্রাহিতা। অর্থাৎ যতগুলি OH মাইনাস আয়ন উৎপন্ন করবে তাকে বলা হয় তার অম্লগ্রাহিতা। তো শর্ট প্রশ্ন আসতে পারে যে NaOH এর অম্লগ্রাহিতা কত। দেখো কি হয়, NaOH কে যদি ভাঙানো হয় তাহলে Na প্লাস হলো OH মাইনাস আয়ন উৎপন্ন হয়। দেখো এখানে OH মাইনাস একটা আয়ন উৎপন্ন হয়েছে, যেহেতু একটা OH মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে তো তার অম্লগ্রাহিত হবে 1। CaOH হোল 2, তো তাকে যদি আমরা জলীয় দ্রবণে বিয়োজিত করি তো Ca প্লাস এবং OH, দেখো OH কয়টা আছে এখানে, OH দুটো আছে, তাহলে মাইনাস OH। এক্ষেত্রে যেহেতু দুটো OH মাইনাস উৎপন্ন হয়েছে তাই তার অম্লগ্রাহিত হবে 2। AlOH হোল 3, এক্ষেত্রে Al প্লাস 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 এবং OH মাইনাস মাইনাস মাইনাস, তাহলে দেখো তো OH তিনটা আছে এখানে, তিনটা মাইনাস, তো তার অম্লগ্রাহিত হবে 3। CaO, তো Ca প্লাস ও মাইনাস, এখানে যেহেতু একটা
ও মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে তার অম্লগ্রহিতা হলো 1। তাহলে তোমাকে যদি বলে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লগ্রহিতা কত, 1 লিখবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লগ্রহিতা কত হবে, 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লগ্রহিতা হবে 3। ক্যালসিয়াম অক্সাইডের অম্লগ্রহিতা হবে 1। ক্ষারের মধ্যে পার্থক্য আমরা কি বলবো, যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে দেয়, আর ক্ষার লাল লিটমাসকে নীল করে দেয়। আমার হয়ে গেল। নেক্সট, অ্যাসিডের জলীয় দ্রবণ পিচ্ছিল হয় না, ক্ষারের জলীয় দ্রবণ পিচ্ছিল হয়। আবার বলছি, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে দেয়, ক্ষার লাল লিটমাসকে নীল করে। 2 নম্বর, অ্যাসিডের জলীয় দ্রবণ পিচ্ছিল হয় না, ক্ষারের জলীয় দ্রবণ পিচ্ছিল হয়। নাম্বার 3, অ্যাসিড জলীয় দ্রবণে বিজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, কিন্তু ক্ষার জলীয় দ্রবণে বিজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করে। অ্যাসিডের উদাহরণ হলো HCl, H2, SO4, HNO3. HCl means hydrochloric acid, H2SO4 means sulfuric acid, HNO3 মানে হলো নাইট্রিক অ্যাসিড। ক্ষারের উদাহরণ কি দেবে, CaO মানে হলো ক্যালসিয়াম অক্সাইড, AlOH3, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, CaOH4, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই হলো আমাদের অ্যাসিড এবং ক্ষারের মধ্যে পার্থক্য। দেখো, তারপর পড়বে প্রশমন বিক্রিয়া কি, উদাহরণ দাও। প্রশমন বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? প্রশমন বিক্রিয়া হলো তুল্য পরিমাণ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া। তুল্য পরিমাণ মানে সমান পরিমাণ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যদি অ্যাসিড এবং ক্ষার দুটারই ধর্ম বিলুপ্ত হয়ে যায় এবং জল ও লবণ উৎপন্ন হয়, তখন সেই বিক্রিয়াকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া। কি বলবো, যে বিক্রিয়ায় তুল্য পরিমাণ অ্যাসিড ও তুল্য পরিমাণ ক্ষারের বিক্রিয়ার ফলে অ্যাসিড এবং ক্ষারের উভয়ের ধর্ম বিলুপ্ত হয়ে যায়, শুধুমাত্র লবণ ও জল উৎপন্ন হয়, তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, যেমন দেখো HCl নিলাম, HCl কি একটা অ্যাসিড, NaOH নিলাম একটি ক্ষার। তো HCl কি হয়, জলীয় দ্রবণে বিজিত হয়ে H+ এবং Cl- আয়ন উৎপন্ন করে। NaOH জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Na+OH- আয়ন উৎপন্ন করে। তো এখানে উদাহরণস্বরূপ আমরা কি দেব, যে HCl plus NaOH, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় এখানে দেখো H+ ছিল, এখানে OH- ছিল, এই H+ OH- চলে আসে, আর এখানে Na+Cl- কে নিয়ে আসে, অর্থাৎ NaCl প্লাস এখানে একটা H, এখানে OH মিলে H2O উৎপন্ন হয়। তো NaCl মানে কি, সোডিয়াম ক্লোরাইড, একটা লবণ, এটা হলো জল। দেখো এক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। তো এটা হলো একটা প্রশমন বিক্রিয়ার উদাহরণ। তাহলে আমাদের অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট অর্থাৎ অম্ল, ক্ষার ও লবণ, এই অধ্যায়ে আমরা অ্যাসিড এবং ক্ষার বা ক্ষারকের যে বিষয়বস্তুগুলি ছিল এখানে, এগুলি আমরা দেখে নিই। তো পরবর্তী ক্লাসে তোমাদেরকে যে লবণের সম্পর্কে বুঝিয়ে দেব।